নমস্কার বন্ধুরা, আজ তোমাদের জন্য যে গল্পটি আমি শোনাতে এসেছি প্রতিলিপি অ্যাপস থেকে নেওয়া সেই বাড়িটা। লেখক কালো চিতা। গল্প পাঠে আমি সাধন ঘোষ। বাবার সব কিছুতেই বাড়াবাড়ি, সব সময় হুকুম চালানোর স্বভাব আর পাল্টানো গেল না। নিজে তো ঘরেই থাকে, মাকে নিয়ে জলপাইগুড়ি গেলেই পারত, কিন্তু না, উনি যাবেন না, আমাকেই যেতে হবে। গজগজ করতে করতে জামা কাপড় গোছাচ্ছিল আবির। কখন যে পিছনে মা এসে দাঁড়িয়েছে তা সে বুঝতেই পারেনি। আবিরের মা সবিতা দেবী ছেলের আগের কারণ বুঝতে পেরে শান্ত গলায় বলেন, আর কি করবি বল, তুই তো তোর বাবাকে চিনিস, নিজের সব ইচ্ছা সবার উপর চাপিয়ে দিতে ওস্তাদ। আবির একটু ঝাঁঝালো সুরে বলে, জানোই যখন, প্রতিবাদ কেন করো না? আর আমাকেই বা সব কিছু মানতে বাধ্য করো কেন? সবিতা দেবী শান্ত গলায় বলেন, উনি নিজের মতামত সবার উপর চাপিয়ে দেন ঠিকই, কিন্তু পরে দেখা যায় তাতে সবার ভালোই হয়েছে। এটা তো তুই সব থেকে ভালো জানিস। আবির এটা জানে আর মানেও। বাবা নিজের মত সবার উপর চাপান, এটা ঠিক, তাতে কখনো কারো ক্ষতি হয় না। এর সব থেকে বড় প্রমাণ হল আবিরের জীবনের একটা কালো দিক। একটি বারই সে বাবার কথা শোনেনি, তার ফল এখনও সে পাচ্ছে। ছেলেকে চুপ করে থাকতে দেখে সবিতা দেবী বলেন, শোন, তোকে কিছু বলার আছে আমার। পদাতিকে ফার্স্ট ক্লাস এসিতে উঠে নিজের সিট খুঁজে নিয়ে একটা ম্যাগাজিন খুলে বসে হবে। এখনও তার সঙ্গী প্যাসেঞ্জাররা কেউ আসেনি। ঘড়িতে সবে 10টা, এখনও গাড়ি ছাড়তে টাইম আছে। হাতে ম্যাগাজিন খোলা থাকলেও তার মন পড়ে আছে শুধু অতীতে। অতীতের কত কথা, কত স্মৃতি, কত হারিয়ে যাওয়া মানুষের ভিড়, তার সাথে একটা কালো স্মৃতি এক এক করে যেন চোখের সামনে ফুটে উঠেছে তার। শুনছেন? একটা মিষ্টি গলার আওয়াজে অতীতের স্মৃতি ভঙ্গ হয়ে যায় আবিরের। একটা মিষ্টি দেখতে মেয়ে তার উল্টো দিকের সিটে বসে আছে। মুখে হাসি রেখা এনে মেয়েটি বলে, আপনি মনে হয় ম্যাগাজিনটা পড়ছেন না, আমি কি একটু পড়তে পারি? আবির একটু থতমত খেয়ে মেয়েটির কথার জবাব না দিয়ে বলে, আপনি কে? মেয়েটি একটু লাজুক হেসে বলে, আমি পিঠা, পিঠা সমারদার, আপনার পথের সাথেই। আবিরের এবার খেয়াল হলো সে ট্রেনে বসে আছে, কিন্তু ট্রেন এখনও ছাড়েনি। নিজের ব্যবহারে নিজেই লজ্জা পেয়ে যায় আবির। তারপর এসে বলে, সরি, আমি একটা কথা ভাবছিলাম তো। এই বলে ম্যাগাজিনটা এগিয়ে দেয় পিঠার দিকে। ম্যাগাজিনটা নিতে গিয়েও পিঠা সেটা না নিয়ে বলে, দাঁড়ান, আমি আসছি, এই বলে বাইরের দিকে এগিয়ে যায়। কিন্তু গেটের কাছে পৌঁছে ফিরে তাকায় আবিরের দিকে। আবির দেখে সেই মিষ্টি হাসি কোথায় যেন হারিয়ে গেছে। পিঠা জ্বলন্ত চোখে সে তাকিয়ে আছে আবিরের দিকে। তারপর সে বলে, অতীতের কোনো কিছু পিছু ছাড়ে না আবির, এটা মনে রেখো। আমি কিছু বলার আগেই একটা দৃশ্য দেখে থমকে যায়। সে দেখে পিঠা তখনও দাঁড়িয়ে গেটের সামনে, কিন্তু তাকে ভেদ করে একজন ভদ্রলোক তার মা আর বউকে নিয়ে ট্রেনে ওঠে। তাদের ভাব এমন যে তারা পিঠাকে দেখতেই পাচ্ছে না, এমনকি তার শরীরের সাথে তাদের কোনো ধাক্কাও লাগছে না। পিঠা শরীরটা যেন হাওয়ার সাথে মিশে রয়েছে। কিন্তু এটা কিভাবে সম্ভব? সেই ভদ্রলোক আর পরিবারকে নিয়ে ভিতরে চলে আসতেই আমি লক্ষ্য করে পিঠার মুখটা ধীরে ধীরে পাল্টে যেতে থাকে। একসময় সে মুখ হয়ে ওঠে সুবর্ণার। জ্ঞান হারায় আবির। আবিরের জ্ঞান ফিরতেই সে দেখে সে ভদ্রলোক ও তার মা আবিরের চোখে মুখে জল দিচ্ছেন, ও তার স্ত্রী একটা হাত পাখা দিয়ে বাতাস করছেন আবিরকে। সবার মুখে আবিরের জন্য উদ্বেগ। এতগুলো মানুষকে চিন্তায় দেখে তাড়াতাড়ি উঠে পড়ে। সে তারপর নিজে থেকেই বলে, শরীরটা খুব খারাপ লাগছিল, তাই মাথাটা ঘুরে গেছিল, আপনাদের অনেক কষ্ট দিলাম, কিছু মনে করবেন না।
ইত্যাদি ইত্যাদি আরও কয়েকটি কথার পরে সবাই নিজের সিটে ফিরে যান। আর আবির মনে মনে মায়ের বলে দেওয়া কথাগুলো ভাবতে থাকে। মা সেদিন রাতে আবিরের হাতে একটা তাবিজ বেঁধে দিয়েছিলেন আর বলেছিলেন কোনো পরিস্থিতিতেই যেন এটা না খোলে আবির। আর বলেছিলেন নিজের ব্যবহার করা কোনো জিনিস কাউকে না দিতে, সে যদি চেনা জানা কেউ হয় তাহলেও না। মা আরও বলেছিলেন হোটেলে থাকতে, আশেপাশের কেউ যদি নিজের বাড়িতে থাকতে বলেন তাও যেন সে না থাকে। আর রাতের বেলায় সে যেন হোটেলের বাইরে না যায়, যদিও বা কোনো দরকারে বাইরে যেতে হয় তাহলে যেন ওই বাড়ির থেকে দূরেই সে থাকে। বাড়ি বিক্রি হয়ে গেলেই সে যেন ফিরে আসে। আবির এতগুলো কথা শুনে বিরক্ত হয়ে বলেছিল, এত যদি আমাকে নিয়ে তোমাদের ভয় তাহলে কেন পাঠাচ্ছ আমাকে? সবিতা দেবী গম্ভীর হয়ে বলেন, জানি তোর সামনে বিপদ, কিন্তু যে পাপ তুই করেছিস সেই পাপের খণ্ডন যে তোকেই করতে হবে। ঠিক সকাল 10:30 নাগাদ জলপাইগুড়ি রোড স্টেশনে নামে আবির। সেই পুরানো স্টেশন, এখান থেকেই মামার বাড়ি যাবার জন্য ট্রেন ধরা। বছরে একবার মামা মামি কাকু কাকিমা ভাই বোন সবাই মিলে ঘুরতে যাওয়ায় ট্রেন ধরা হতো। তার আনন্দই ছিল আলাদা। কিন্তু এই বছরে স্টেশনটা একদম পাল্টে গেছে। চারিদিকে দেওয়ালে সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে মেয়েদের উপর হওয়া নানা অত্যাচারের ছবি, আবার তার সাথে সাথে মেয়েদের প্রগতিশীলতার ছবিও ফুটিয়ে তোলা হয়েছে। ছবিগুলো এতই নিখুঁত যে শিল্পীর প্রশংসা না করে পারা যায় না। আবির মন দিয়ে ছবিগুলো দেখতে থাকে। এক জায়গায় এসে আবিরের চোখ আটকে যায়। একটি ছবিতে একটি মেয়ে ভয়ার্ত চোখে তাকিয়ে আছে আর হাত বাড়িয়ে আছে সামনের দিকে, যেন কারো থেকে সাহায্য চাইছে। আর পিছন থেকে একটি হাত শক্ত করে মেয়েটির মুখ চেপে রেখেছে। ছবিটা দেখে আবিরের কেমন যেন অস্বস্তি হতে থাকে। আবার ছবিটার দিকে তাকাতেই আবিরের মুখটা ফ্যাকাশে হয়ে যায়। ছবিতে মেয়েটার মুখটা একদম সুবর্ণার মতো লাগছে, কিন্তু এ কি, ছবির মেয়েটা হাত নাড়াচ্ছে কিভাবে, যেন ওকে ডাকছে। ভয়ে পিছনে সরতে যায় আবির, কিন্তু তখনই একটা মজবুত হাত আবিরের হাত ধরে সামনের দিকে টেনে নেয় আর ওর পিছন থেকে দিয়ে ছুটে যায় একটা যাত্রীবাহী ট্রেন। আবির একটু ধাতস্থ হতেই তার প্রাণদাতাকে ধন্যবাদ জানানোর জন্য সামনে তাকাতেই আরও একটা ঝটকা লাগে আবিরের। তার সামনে বা আশেপাশে তো কেউ নেই, তাহলে তাকে বাঁচালো কে? আস্তে আস্তে একটা ভয় জড়িয়ে ধরে আবিরের মনে। ভয় আবিরকে এতটাই গ্রাস করে যে সে বুঝতে পারে না তার প্রাণদাতার মতো তার হাত থেকে মায়ের দেওয়া কবচটা উধাও হয়ে গেছে। পথশ্রম আর তার চারপাশে ঘটে যাওয়া এইসব অদ্ভুত ঘটনা আবিরের শরীর ও মন দুটোকেই যেন ক্লান্ত করে ফেলে। তাই সে ঠিক করে আগে রত্না বৌদিদের বাড়ি যাবে, সে একটু বিশ্রাম নিয়ে তারপর সত্যচরণ বাবুকে ফোন করবে। নিত্যগোপাল বাবুকে ফোন করার কথায় মনটা খারাপ হয়ে গেল আবিরের। আজ তার একটা ভুলে তাদের পৈতৃক বাড়ি বিক্রি হতে বসেছে। মালপত্র একটা টোটোতে তুলে কোথায় যেতে হবে বুঝিয়ে দিয়ে পুরনো কথা ভাবতে থাকে আবির। তার বাবা অজিতেশ মুখার্জি পোস্ট অফিসে কাজ করতেন, কিন্তু ওনার আরও একটি পরিচয় ছিল সদাশয় উপকারী মানুষ হিসাবে। কেউ কোনো বিপদে পড়লে তাকে টাকা পয়সা দিয়ে উপকার তো করতেনই, কিন্তু আরও একটি গুণ ছিল যে উনি কারোর বাড়িতে গিয়ে সেখানে কোনো খারাপ ঘটনা ঘটতে চলেছে কি না বা কোনো অশুভ কিছু আছে তা নাকি বুঝতে পারতেন। তাই প্রায় সব বাড়ি থেকেই ডাকা আসত অজিতেশ বাবু। তিনিও সাধ্যমতো সাহায্য করতেন সবাইকে, কিন্তু এর জন্য কোনো অর্থ তিনি নিতেন না। আবার গুরুতর কিছু বুঝলে নিজের গুরুদেবের সাহায্য নিতে বলতেন সবাইকে। এমন সদাশয় মানুষেরও একটা দুর্বলতা ছিল, সেটা হলো তার ছেলে আবির। এমন মানুষের যোগ্য সন্তানই ছিল আবির। যেমন সুন্দর দেখতে, তেমন পড়াশোনায়, তেমনই তার মিষ্টি ব্যবহার। অজিতেশবাবু কোনো দিনই ছেলেকে বকেননি কোনো কিছু নিয়ে, বলতে গেলে বকার দরকারও পড়েননি। এমন ছেলেকে নিয়ে তো গর্ব করা স্বাভাবিক, কিন্তু
এই আবিরেরও একটা দুর্বলতা ছিল, সেটা হলো সুবর্ণা। তারা একসাথেই কলেজে পড়েছে। আবির সুপর্ণাকে ভালোবাসে, কিন্তু সুবর্ণা ভালোবাসে রাহুল। 5 বছর আগে লক্ষ্মী পুজোর 2 দিন পরে খবর আসে ব্যাংকের চাকরির পরীক্ষাতে সফলতা পেয়েছে আবির, কিন্তু তার পোস্টিং হয়েছে কলকাতাতে। খুশির জোয়ার বয়ে যায় মুখার্জি পরিবারে। সবিতা দেবী বলেন, শোনো, এইবার কালী পুজোতে আমি কালীঘাটে যাব মায়ের পুজো দিতে। অজিতেশ বাবুও বলেন, ভালোই হলো, আমিও আমার এক বন্ধুকে আবিরের থাকার জন্য একটা ফ্ল্যাট দেখতে বলেছিলাম, তাহলে একসাথে পুজোও দেয়া হবে আর ফ্ল্যাটও দেখা হবে। কিন্তু আবির হঠাৎ বলে বসে, আমি যাব না, আর কদিন পরে তো কলকাতাতে থাকতেই হবে, আমি এখানে থেকে বন্ধুদের সাথে আনন্দ করতে চাই। কথাটা শুনে অজিতেশবাবু বলেন, না, তোর ওই সময় একলা থাকা যাবে না। আমি কিছুদিন ধরে একটা অশুভ সংকেত পাচ্ছি, কিন্তু সেটা কি বুঝতে পারছি না। আমাদের মধ্যে কারো বিপদ হতে পারে, তোর একলা থাকা হবে না। হাজার বলা সত্ত্বেও যখন আবির রাজি হলো না যেতে, আর অজিতেশবাবুও নিজের সিদ্ধান্তে অটল, তখন সবিতা দেবীর মধ্যস্থতায় ঠিক হয়ে যায় আবির একা থাকবে, মাত্র একদিনের তো ব্যাপার। অজিতেশবাবু মনক্ষুণ্ণ হলেও রাজি হলেন এবং বারবার সাবধানে থাকার কথা বলে যায়। টোটো চালকের ডাকে চমক ভাঙে আবিরের। সে দেখে ঠিক তার বাড়ির সামনে টোটো এসে দাঁড়িয়েছে। নিজের বাড়িটা দেখে একটা চাপা দীর্ঘশ্বাস ফেলে আবির, আর মনে মনে বলে, সেদিন বাবার কথা শোনা উচিত ছিল। আবিরদের পাশের জমিটা আগে ফাঁকা ছিল, এখন একটা বাড়ি হয়েছে। তার পাশেই হলো রত্না বৌদিদের বাড়ি। আগে পাশের জমিটা ফাঁকা থাকায় বৌদিদের বাড়িটা স্পষ্ট দেখা যেত আবিরদের বাড়ি থেকে। চারপাশটা ভালো করে দেখে আবির বুঝল, এই 7 বছরে খুব একটা পাল্টায়নি জায়গাটা, শুধু হাতে গোনা 2-3টে নতুন বাড়ি হয়েছে, এই যা। রত্না বৌদিদের বাড়িতে বেল বাজাতেই দরজাটা খোলে বৌদি। আবিরকে দেখে হই হই করে ওঠে বৌদি। তারপরেই শুরু হয় প্রশ্নবাণ, কেমন আছে সবাই থেকে, প্রেম করছিস কিনা, নানা প্রশ্নে জেরবার করতে থাকে বৌদি আবিরকে। এরপরে আবির যখন বৌদির প্রশ্নবাণ থেকে ছাড়া পায়, তখন বাজে দুপুর 12টা। বৌদির বানানো লুচি ঘুগনি খেয়ে নিজের বাড়ির সামনে এসে দাঁড়ায় আবির। ওই বাড়িতে আবির যাচ্ছে শুনে কিছু একটা বলতে গিয়েও কিছু বলল না বৌদি, শুধু বলে, তাড়াতাড়ি ফিরে এসো, বেশি দেরি করো না। বাড়ির সামনে এসে আবির ফোন লাগায় নিত্যগোপাল বাবুকে, কিন্তু একটা যান্ত্রিক কণ্ঠ জানায় এই নাম্বারের কোনো অস্তিত্ব নেই। আবির বাড়ির ফোনেও ফোন করতে গিয়ে দেখে সেটাকেও ভুল নাম্বার বলছে। ফোনটা পকেটে রেখে বাড়ির চারপাশটা ঘুরে দেখতে থাকে আবির। সে ভেবেছিল এতদিন অযত্নে বাড়িটা পড়ে আছে, হয়তো আগাছাতে ভর্তি হয়েছে চারপাশ, কিন্তু অবাক হয়ে তাকিয়ে দেখে আগাছাতে দূরের কথা, এক কণা ধুলো জমে নেই এই বাড়ির জানলা দরজাতে। বাড়িটা দেখে মনে হচ্ছে বাড়ির লোকেরা সবাই বাইরে গেছে, একটু পরেই বাড়ি ফিরে পড়বে। আবির একটু অবাক হয়ে দেখে বাড়িটা ঝকঝকে থাকলেও বাড়ির সামনে নাম লেখার ফলকটা তো এত পুরো ধুলোতে পড়ে গেছে যে সেখানে লেখা তার মা আর বাবার নামটা দেখাই যাচ্ছে না। মনে মনে হাসি পেল, তার বাবা মা হয়তো কাউকে বাড়িটা পরিষ্কার করে রাখার দায়িত্ব দিয়েছিলেন, সে তার দায়িত্ব ঠিকঠাক পালন করলেও নামের ফলকটাকে আর পরিষ্কার করে রাখার প্রয়োজন বোধ করেনি। আবির পকেট থেকে রুমাল বার করে প্রায় 10 মিনিটের চেষ্টায় নামের ফলকটাকে সে পরিষ্কার করে ফেলে। এইবার ভালো করে সেদিকে তাকাতেই আবিরের হাত পা ভয়ে অসাড় হয়ে যায়। সে দেখে ফলকের প্রথম নাম তার বাবা শ্রী অজিতেশ মুখার্জির, দ্বিতীয় তার মায়ের নাম শ্রীমতী সবিতা মুখার্জি, তৃতীয় নাম তার শ্রী আবির মুখার্জি, এবং এই মুহূর্তে তার নামের নিচে কোনো অদৃশ্য শক্তি লিখে দিচ্ছে আরও একটি নাম, শ্রীমতী সুবর্ণা মুখার্জি। সে তো এখানে একা দাঁড়িয়ে, তাহলে সুবর্ণার নাম কে লিখছে ফলকে? জ্ঞান হারায় আবির। ছেলেটা যাবার পর থেকেই ফোনে পাচ্ছি না, কি ব্যাপার বলো তো? জিজ্ঞাসা দৃষ্টিতে সবিতা দেবী তাকায় তার স্বামী অজিতেশ বাবুর দিকে।
মনে চিন্তার ছায়া উঁকি মারলেও নিজেকে সংযত করে সবিতা দেবীকে গম্ভীর গলাতে বলেন, উফ, এত চিন্তা করছো কেন? কয়েক বছর কলকাতাতে থেকে কি ভুলে গেলে ওখানে নেটওয়ার্ক ভালো ধরে না? তুমি রত্নাকে ফোন করে বাবু, আবিরের ডাক নাও। বাবু তো সেখানেই যাবে। সবিতা দেবী বলেন, তুমি বলবে তারপর আমি রত্নাকে ফোন করব? এই চিনলে এতদিন ধরে তুমি আমাকে? আমি ওকেও ফোন করেছি, কিন্তু সেখানেও একই কথা বলছে, এই নাম্বারের কোনো অস্তিত্ব নেই। স্বামীকে চুপ করে থাকতে দেখে সবিতা দেবী বলেন, ভালো মন্দ কিছু ঘটার আগে তুমি তো বুঝতে পারতে, এখন কি একটুও কিছু বুঝতে পারো না? অজিতেশবাবুর চোখ যেন জ্বলে ওঠে। চিবিয়ে চিবিয়ে সবিতা দেবীকে উদ্দেশ্য করে বলেন, কাটা ঘায়ে নুনে ছিঁড়ে দিচ্ছ? তোমার আর তোমার ছেলের জন্যই যে আমি আমার ঈশ্বর প্রদত্ত শক্তি হারিয়েছি, সেটা বুঝি ভুলে গেছ? সবিতা দেবী মাথা নিচু করে বলেন, কিছু ভুলিনি, কিন্তু মায়ের মন, সন্তানের বিপদের আশঙ্কা মনে এলে সম্ভব অসম্ভব সব খড়কুটোকেই আঁকড়ে ধরতে চায়। সবিতা দেবীর কথায় মনটা শক্ত হয়ে যায় অজিতেশবাবুর। সত্যি, মায়ের মন কিন্তু বাবার মনটাকেও বোঝে না। সত্যি মায়ের মন, কিন্তু বাবার মনটা কেউ বোঝে না। সন্তান বিপদে পড়লে বাবার মনও যে অস্থির হয়ে ওঠে, সেটা কে বোঝে? নইলে ছেলের অন্যায় ঢাকতে নিজের ঈশ্বর প্রদত্ত শক্তিকে বলি দেওয়া সহজ কথা নয়। হঠাৎ কলিং বেল বেজে ওঠায় সবিতা দেবী ও অজিতেশবাবু দুজনেই চমকে ওঠেন। সবিতা দেবী বলেন, হয়তো বাবু এসেছে বলেই ছুটে দরজা খুলে অবাকভাবে বলে ওঠেন, আপনি? আবির চোখ খুলেই দেখে রত্না বৌদির উদ্বিগ্ন মুখে তাকিয়ে আছে আবিরের দিকে, আর তার 4 বছরের ছেলে রিপু নিজের হাত জলে ভিজিয়ে আবিরের মুখে গায়ে হাত বোলাচ্ছে। আবির উঠে বসতে যেতেই বৌদি বলে, এখন ঠিক আছো তো? আবির হ্যাঁ সূচক মাথা নাড়তেই বৌদি বলেন, আমারই তোমাকে এই বাড়িতে যেতে না দেওয়া উচিত ছিল, বা আমার সঙ্গে যাওয়া উচিত ছিল। আবির বলে, কেন বলো তেমন বলছো? বৌদি বলে, সে পরে বলবো, আগে বলো তুমি জ্ঞান হারালে কীভাবে? আবির আসল কথা চেপে গিয়ে বলে, আরে পথের ক্লান্তিতে খুব দুর্বল লাগছিল, তারপর এই রোদ হঠাৎ মাথাটা ঘুরে গেল। রত্না বৌদি চোখ সরু করে বলে, সত্যি বলছো নাকি অন্য কিছু দেখেছিল? হঠাৎ রিকু আবিরের কোলে ওঠে, তাকে জড়িয়ে ধরে বলে, কাকাই, তোমাদের বাড়িতে তো ভূত আছে, তুমি কি ভূত দেখে ভয় পেয়েছিলে? আবির অবাক স্বরে বলে ওঠে, ভূত? দুপুরে খেতে বসে রত্নাবতী বলেন, তোমার থাকার ব্যবস্থা একতলাতে করেছি। আবির বলেন, না বৌদি, আমি হোটেল ঠিক করে এসেছি, ওখানেই থাকবো। বৌদি বলে, বাহ, বুঝিয়ে দিলে আমরা তোমার পর, তাই আমাদের বাড়িতে থাকা যায় না। আবির বলে, না বৌদি, তেমন কিছু না, তুমি তো মাঝে মাঝে থাকো না, তাই রিস্ক না নিয়ে হোটেল বুক করে দিলাম। তুমি থাকবে কিনা জানতে ফোন করেছিলাম, কিন্তু ফোনে পাইনি তোমাকে, আর যখন ফোনে পেলাম তোমাকে ততক্ষণে হোটেল বুকিং হয়ে গেছে। অকপটে মিথ্যা কথাটা বলে আবির বৌদিকে বলে, আচ্ছা ওসব ছাড়ো, রিকু আমাদের বাড়িতে ভূত আছে বলছিল, আর তুমিও কী সব বলছিলে, কি হয়েছে বলো তো? এতদিন বাড়িটা খালি পড়ে আছে দেখে কি কোনো অসুবিধা হচ্ছে? রত্নাবতী একটু চুপ করে থেকে বলে, সেবার কালী পুজোতে কাকু কাকিমা কলকাতায় গেলেন, আর আমিও বাপের বাড়িতে গেলাম। কথা ছিল ভাইফোঁটা কাটিয়ে আমি আমি তো ফিরলাম, কিন্তু দেখলাম রাতারাতি 4 দিনের মধ্যে তোমরা সবাই কলকাতায় চলে গেছো। কোনো জিনিসপত্রও সেভাবে নাও। সবাই বলল তুমি নাকি একা কলকাতায় থাকতে চাইছো না, তাই কাকু কাকিমাও কলকাতায় চলে গেছে। যাই হোক, তোমরা চলে যাওয়ার পরে আমরা একটা অদ্ভুত ব্যাপার খেয়াল করলাম। বাড়িতে কেউ নেই, কিন্তু বাড়িটা দেখলে মনে হয় লোক আছে। ফাঁকা বাড়ি, কিন্তু কোথাও এতটুকু ধুলো ময়লা নেই। এমনকি একটা জংলা গাছও তোমাদের বাউন্ডারিতে হয় না। তুমি তো জানোই এখানে কুকুর বিড়ালের কেমন উৎপাত।
কিন্তু তোমরা যাবার পর থেকে একটাও কুকুর বিড়াল তোমাদের বাড়ির চারপাশে যায় না। আর সব থেকে আশ্চর্য ব্যাপার হলো, মাঝে মাঝে মনে হয় তোমাদের কুয়োর ঢাকনাটাকে নাড়াচ্ছে, যেন কেউ বেরোতে চাইছে। তুমি আমার এখানে থাকতে চাও না ঠিক, কিন্তু রাতে ওই বাড়িতে না থাকার ডিসিশনটা নিয়ে ভালো করেছো। আবির ভূত প্রেত মানে না, তার পাপে যে বাড়িটা বাস্তুদোষ হয়েছে সেটাও সে মানে না, কিন্তু তার বাবা মা মানে, তাই তাদের কথা রাখতেই বাড়িটা বিক্রি করতে বলছে। কিন্তু রত্না বৌদিরা শেষের কথাটা শুনে গায়ে কাঁটা দিয়ে ওঠে তাই। সত্যচরণ বাবুকে 1000 বার ফোন করেও পাওয়া গেল না। বিরক্ত হয়ে বিকেল 5টার সময় হোটেলে চলে আসে আবির। বাবা মার কথা মতো এখন আর হোটেলের বাইরে বেরোনো যাবে না, তাই টিভিতে একটা সিনেমা চালিয়ে বসে আবির। কিন্তু সিনেমাতে মন বসে না তার, সামনে ফুটে ওঠে অতীতের সব ঘটনা। গ্র্যাজুয়েশন কমপ্লিট করে আবির তখন সরকারি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে, আর সুবর্ণা তখন MA ফার্স্ট ইয়ারে পড়ছে। আবির সুবর্ণাকে ভালোবাসলেও সুবর্ণা কোনো দিন এই লাজুক ছেলেটাকে ভালোবাসেন। সে ভালোবাসে রাহুলকে। আবির জানে রাহুল সুবর্ণাকে নিয়ে শুধু টাইম পাস করছে, কিন্তু সে কথা কে বোঝাবে সুবর্ণাকে? সে তখন রাহুলের প্রেমে অন্ধ। সুবর্ণার বাড়ি কোচবিহারে। জলপাইগুড়িতে একটা ঘর ভাড়া নিয়ে থাকে পড়াশোনা করার জন্য। বাবা মায়ের আদরে মেয়ে রূপের সাথে সাথে জেদ, রাগ, অহংকার সবটাই খুব বেশি। আবির 1-2বার তাকে প্রপোজ করতে গিয়ে পাত্তা পায়, এমনকি রাহুল তাকে ঠকাচ্ছে বলতে সুবর্ণা তাকে চড়ও মারে। কিন্তু ভালোবাসা এমনই জিনিস, 1000 চেষ্টাতেও মরে না, ধিকি ধিকি করে জ্বলতে থাকে বুকের ভিতরে। আবির চাকরির খবর পেয়েই ঠিক করে নেয় সে সুবর্ণাকে আবার প্রপোজ করবে, দরকার হলে তুলে এনে বিয়ে করবে। বাবা মা রাগ করবেন ঠিকই, তাদের সন্তানও নষ্ট হবে, কিন্তু সুবর্ণাকে ছাড়া সে নিজের জীবন ভাবতেই পারে না। তাই বাবা বারবার বারণ করা সত্ত্বেও সে জোর করে থেকে যায় বাড়িতে, উদ্দেশ্য সুবর্ণাকে যে করে হোক নিজের করে দেওয়া। আজ থেকে 7 বছর আগে আবিরদের বাড়ির পাশে রত্না বৌদিদের বাড়ি ছাড়া আর কোনো বাড়ি ছিল না বলতে গেলে, একদম নির্জন পরিবেশ। কালী পুজোর রাতে সুবর্ণার বাড়ির পাশে অপেক্ষা করে থাকে আবির। সে জানে কোনো না কোনো সময় সুবর্ণা ঠিক বের হবে ঠাকুর দেখতে যাবার জন্য, তখন সে কথা বলবে তার সাথে। একটু পরেই সুবর্ণা বেরিয়ে আসে। আবির ভালো করে চারপাশটা দেখে নেয় কেউ অপেক্ষা করছে নাকি সুবর্ণার জন্য। একটু পরেই সে বুঝতে পারে সুবর্ণা একা রয়েছে। তখন সে সুবর্ণার পথ আটকে দাঁড়ায়। সুবর্ণা কিছু বলার আগেই বলে, আমি তোমাকে বিরক্ত করতে আসিনি, শুধু বলতে এসেছি আমি ব্যাংকে চাকরি পেয়েছি, কলকাতাতে চলে যাব পুজোর পরে। তোমাকে অনেক জ্বালাতন করেছি, আর আসবো না জ্বালাতে, কিন্তু একটা গিফট এনেছি তোমার জন্য, তুমি যদি নাও আমি খুব খুশি হব। তুমি নেবে তো আমার দেওয়া উপহার? আবির দেখে সুবর্ণার মুখের চোয়াল আস্তে আস্তে হালকা হচ্ছে। সে বোঝে মন একটু নরম রয়েছে সুবর্ণার। এরপরে আবির একটা ছোট্ট নাটক করে, এ পকেট সে পকেট খুঁজতে শুরু করে। ভাব এমন যে সুবর্ণার জন্য আনা উপহারটা সে খুঁজে পাচ্ছে না। অনেক খুঁজেও যখন সে গিফটটা পেল না, সে সুবর্ণাকে উদ্দেশ্য করে বলে, আমি মনে হয় বাড়িতেই ফেলে এসেছি, তুমি প্লিজ আমার সাথে বাড়িতে চলো, গিফটটা নিয়ে তুমি যেখানে যাচ্ছিলে সেখানে আমি ছেড়ে দিয়ে আসবো তোমাকে। সুবর্ণা বলে, তার দরকার নেই, পরে দিও তোমার গিফট, আমার বন্ধুরা অপেক্ষা করছে আমার জন্য। আবির বলে, প্লিজ এটুকু কথা তুমি রাখো, আজই নিয়ে নাও, পরে আমি হয়তো আর সময় পাবো না, আমার সাথে গাড়ি আছে, বেশি দেরি হবে না, প্লিজ চলো। সুবর্ণার কথা না বাড়িয়ে আবিরের বাড়িতে আসে। আবির সুবর্ণাকে তার বেডরুমে বসায় আর বাকি ঘরগুলো অন্ধকার করে রাখে, যাতে হঠাৎ দেখে কেউ বুঝতে না পারে ঘরে কেউ আছে। আবির হঠাৎ করেই সুবর্ণার মাথায় সিঁদুর পরিয়ে দেয়। ঘটনার আকস্মিকতায় সুবর্ণার মুখ থেকে কোনো কথা বের হয় না। আবির বলে, এটাই হলো তোমার গিফট,
আজ থেকে তুমি আমার স্ত্রী। এখন তুমি নিজেও এই সত্যিকে বদলাতে পারবে না। ঠিক তখনই বাইরে রাহুলের গলা পায় আবির। তার মনে পড়ে তার আর রাহুলের আজ একসাথে ঘোরার প্ল্যান অনেক আগে থেকেই ঠিক করা ছিল, কিন্তু সেটা মাথায় ছিল না তার। কিন্তু এখন সাড়া দিলে চলবে না, তাই তাড়াতাড়ি ঘরের লাইট নিভিয়ে সুবর্ণার মুখ শক্ত করে চেপে ধরে রাখে, যাতে সে কোনো শব্দ না করতে পারে। আবির বুঝতে পারে সুবর্ণা আপ্রাণ চেষ্টা করছে আবিরের হাত মুখের থেকে সরাতে, তার সামনের দিকে হাত বাড়িয়ে দিচ্ছে কোনো কিছু সাহায্য পাবার উদ্দেশ্য। রাহুল চলে যেতেই সুবর্ণাকে একটা চেয়ারে বসিয়ে দেয় আবির। তারপর আলো জ্বালাতেই সে দেখে সুবর্ণা তার দিকে আগুন ঝরা দৃষ্টিতে তাকিয়ে আছে। আবির বলে, তুমি আমাকে ক্ষমা করে, তোমাকে একটু কষ্ট দিলাম। আমার মা বাবা ফিরলেই আমি আমাদের বিয়ের কথা জানিয়ে দেব। সুবর্ণা চিৎকার করে বলে ওঠে, আমি তোমাকে বিশ্বাস করে তোমার বাড়িতে এলাম, আর তুমি আমাকে ঠকালে। আমি এই বিয়ে মানি না। আমি পুলিশকে বলবো তুমি জোর করে আমাকে বিয়ে করেছ। তুমি সরকারি চাকরি পেয়েছো তাই না? দেখব সে চাকরি তুমি কিভাবে করো। আবির বলে, তোমার কি এটাই শেষ কথা? সুবর্ণা বলে, হ্যাঁ, এটাই আমার শেষ কথা। হঠাৎ একটা রুমাল সুবর্ণার মুখে চেপে ধরে আবির। চোখের সামনে অন্ধকার নেমে আসে সুবর্ণার। অজিতেশ বাবু বলেন, তুমি ফোনটা রাখো, আগে তাড়াতাড়ি তৈরি হও। বুঝতে পারছো না কি বিপদ হতে বসেছে? সবিতা দেবীকে দেখে মনে হচ্ছে একটা কাঠের পুতুল। বিপদের আশঙ্কায় চোখের জলটাও শুকিয়ে গেছে। ফ্যাকাশে মুখে স্বামীর দিকে তাকিয়ে বলেন, তাড়াতাড়ি গেলেও কি আমরা আর বাবুকে ফিরে পাবো? অজিতেশ বাবু কিছু বলার আগেই ওনার প্রভুদেব দক্ষিণারঞ্জন স্বামীজি বলেন, শোন মা, তোর ছেলে যা করেছে তা শুধু অন্যায় নয়, সেটা হলো পাপ। তোর স্বামী নিজের জীবন নিজের শক্তি দিয়ে বাঁচানোর চেষ্টা করেছে তোর ছেলেকে, সেটা ছিল সাময়িক সমাধান। তোর ছেলে 30 বছর না হওয়া পর্যন্ত সম্পূর্ণ সমাধান সম্ভব ছিল না। আর এই 7 বছরে ওই আত্মারও শক্তি বেড়েছে। কিন্তু ও যে আমার নামের সাহায্য নিয়ে তোদের বিপদে ফেলবে সেটা আমি বুঝতে পারিনি। তোদের বাড়ি বিক্রি করতে হবে, এটা ঠিক, কিন্তু আগে সেখানে যজ্ঞ করতে হবে, তারপর দোষ কাটিয়ে সেই বাড়ি বিক্রি করতে হবে। স্বামীজি সবিতা দেবীর মাথায় হাত রেখে বলেন, তুই এখন শুধু ইষ্ট দেবতার কাছে প্রার্থনা কর, যাতে আমরা পৌঁছবার আগে বড় কোনো ক্ষতি না হয়ে যায়। হঠাৎ ফোনটা বেজে ওঠে আবিরের। এখন ঘড়িতে বাজে 8:30। এই সময় কে ফোন করতে পারে? আবির দেখে ফোনটা তার বাড়ি থেকে এসেছে। ফোনটা ধরতেই অজিতেশ বাবু বলেন, বাবু তুই কোথায় আছিস? কিছু মুহূর্তের জন্য থমকে যায় আবির। সেই ঘটনার পর থেকে বাবার কোনোদিন তাকে বাবু বলে ডাকেনি। কথাও প্রায় বলতেন না, কিছু বলতে হলে মাকে দিয়েই বলাতেন। সেই বাবা আজ তাকে ফোন করে বাবু বলে ডাকছে। ফোনের ওপার থেকে অজিতেশবাবু বললেন, কিরে শুনতে পাচ্ছিস? এক রাস খুশির হাওয়া ছড়িয়ে পড়ে আবিরের মনে। সে বলে, হ্যাঁ বাবা, শুনতে পাচ্ছি, বলো। কতদিন পরে তুমি আমার সাথে কথা বলছো, বাবু বলে ডাকছ, আমার খুব ভালো লাগছে। তাহলে তুমি আর রাগ করে নেই আমার উপর, ক্ষমা করেছ আমাকে? অজিতেশবাবু বলেন, সেসব ছাড়, এখনই আমাকে সত্যচরণ বাবু ফোন করেছিলেন। উনি একটু কাজে আটকে গেছিলেন, কিন্তু এখন উনি আমাদের বাড়ির সামনে এসে দাঁড়িয়ে আছেন। তুই যা, ওনাকে বাড়িটা দেখিয়ে আয়। আবির অবাক হয়ে বলেন, তুমি আর মা তো আমাকে ওই বাড়িতে যেতে না করেছিলেন, আর এখন যেতে বলছো? আর আমি এতবার ওনাকে ফোন করে পেলাম না, আর উনি আমাকে ফোন না করে তোমাকে ফোন করলেন কেন? অজিতেশ বাবু বলেন, উনি তোকেই ফোন করেছিলেন, কিন্তু পাননি, তাই আমাকে ফোন করলেন। আমিও তো অনেক কষ্ট করে তোর ফোনের লাইনটা পেলাম। আর উনি ফোন করার পরে আমি গুরুদেবকে ফোন করি। উনি বলেন, তোর গাত্রবন্ধন উনি করে দেবেন, তোর কোনো ক্ষতি কেউ করতে পারবে না। ওখানে যা, দেখবি কোনো অসুবিধা হবে না, বলেই ফোনটা কেটে দেন অজিতেশ বাবু।
আর কিছু না ভেবে ছটফট তৈরি হতে থাকে আবির। কিন্তু সে খেয়াল করে না তার কল লিস্টে লাস্ট কলটা তার বাবার নাম্বার থেকে নয়, এসেছিল সুবর্ণার নাম্বার থেকে। এয়ারপোর্টে অপেক্ষা করছেন অজিতেশবাবু, সবিতা দেবী ও স্বামীজি। সবিতা দেবীর চোখে জল দেখে স্বামীজি বলেন, জানিস মা, স্ত্রী আর স্বামীর বন্ধন হলো জন্ম জন্মান্তরের বন্ধন। তোর ছেলে ওই মেয়েটাকে জ্যান্ত কুয়োতে ফেলে দিয়েছিল মরার জন্য, কিন্তু তার আগে তার সিঁথিতে সিঁদুর দিয়েছিল, তাই মৃত্যুর সময় সে ছিল বাবুর স্ত্রী। অমাবস্যার রাতে মৃত্যু হওয়ার ফলে মেয়েটির আত্মা মুক্তি পায়নি, কিন্তু ফণি নিজের শক্তি দিয়ে ওর আত্মাকে তোদের বাড়িতে বেঁধে দেয়, তাই ও তোর ছেলের ক্ষতি করতে পারেনি এতদিন। কিন্তু ও ওই বাড়িতে পা রাখার সঙ্গে সঙ্গে ওই আত্মা মুক্তি পেয়ে গেছে। এখন ভরসা তোর দেওয়া মায়ের ফুল ভরা তাবিজ, আর কোনো মতেই যদি সে রাতে ওই বাড়িতে না যায় তাহলে ওর প্রাণের ভয় নেই, আর আমরা একটু সময় পাবো। মা, তুই কাঁদিস না, ওকে ফোন করার চেষ্টা কর, ওই আত্মা ওকে ছলের দ্বারা ওই বাড়িতে আনবার চেষ্টা করবেই। আবির একজন বয়স্ক ভদ্রলোককে বাড়ির গেটে দাঁড়িয়ে থাকতে দেখে বুঝতে পারে ইনি হলেন নিত্যগোপাল বাবু। আবির আর দেরি না করে ওনাকে নিয়ে বাড়ির ভিতরে প্রবেশ করার সাথে সাথেই আবিরের গায়ে কেমন যেন কাঁটা দিয়ে উঠল। আবির তাড়াতাড়ি ঘরের আলোটা জ্বালিয়ে দেয়। ঠিক সেই সময় ফোনটা বেজে ওঠে। দেখে ওর বাবার মোবাইল থেকে ফোন এসেছে। আবির ফোনটা ধরেই বলে, হ্যাঁ বাবা, আমি ওই বাড়িতেই এসেছি। কথাটা বলার সাথে সাথে সে শোনে তার মা চিৎকার করে ওঠে। তারপরেই বলে, উঠে পালা বাবু, পালা, ওটা একটা ফাঁদ, তুই পালা। এইটুকু শোনার পরেই ফোনটা কেটে যায়। আবির পিছন ফিরতে দেখে কোথায় নিত্যগোপাল বাবু, ওর সামনে দাঁড়িয়ে আছে সুবর্ণা। আবির কি বলবে বা কি করবে ভেবে পায় না, শুধু এক পা করে পিছনে সরতে থাকে। সুবর্ণা হেসে বলে, ভয় পাচ্ছ না কি সোনা? আমিও তো তোমার বউ, যাকে তুমি বিয়ে করে খুন করেছ। আমার কি দোষ ছিল আবির? আমিও তোমাকে ভালোবাসি না, এটা দোষ? তাই যখন আমার জ্ঞান ফিরল তখন তুমি আমাকে হাত পা মুখ বেঁধে কুয়োতে ফেলে দিলে, যাতে নিজের মৃত্যু আমি নিজের চোখে দেখতে পাই। কষ্ট পেয়ে আমি মরেছি, তুমি জানো? জানো না, কিন্তু জানবে খুব তাড়াতাড়ি। তোমার বাবা থানাতে খবর দিতে গেলে তোমার মা তার পা ধরে তাকে আটকে দিল, আর উনিও পুত্র স্নেহে অন্ধ হয়ে আমার আত্মাকে এই বাড়িতেই বন্দি করে দিল। নিজের ছেলে নিজের, আর পরের মেয়ের কোনো দাম নেই, তাই না? তার বাবা নেই, মা নেই, তার ভবিষ্যৎ নেই, তাই না? এবার সবাই শাস্তি পাবে। আবির বলে, আমাকে আমাকে ক্ষমা করো, দয়া করো, আমি ভুল করেছি। এক বিকট চিৎকার করে সুবর্ণার আত্মা ছুটে যায় আবিরের দিকে। অজিতেশবাবু যখন নিজের বাড়ির সামনে এসে দাঁড়ালেন তখন সে তার বাড়ি নেই, একটা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। রত্নাবতী সবিতা দেবীর কাছে এসে বলেন, হঠাৎ রাত 10টা নাগাদ একটা বিকট শব্দ শুনে আমরা সবাই ছুটে আসি, আর দেখি তোমাদের বাড়িটা হঠাৎই করে ভেঙে পড়েছে। ভাগ্যিস আবির রাতে এই বাড়িতে ছিল না। সবিতা দেবীর মুখে এক চিলতে হাসি ফুটে উঠতেই তা আবার হারিয়ে যায়। সবিতা দেবী দেখেন তার পায়ের কাছে একটা ছবি পড়ে আছে, আবির আর একটা মেয়ের ছবি। ছবিটা তুলে নিয়ে ভালো করে দেখেন সবিতা দেবী। সুবর্ণা কোণের সাজে এক মাথা সিঁদুর পরে হাসি মুখে দাঁড়িয়ে আছে, আর তার পাশে আবির বর সেজে দাঁড়িয়ে আছে, কিন্তু তার মুখে কোনো হাসি নেই, আছে সারা রাজ্যের বেদনা। হঠাৎ সবিতা দেবীর হাতে চটচটে কিছু একটা লেগে যায়। ছবিটা উল্টাতে উনি দেখেন লাল রক্তে লেখা, আপনারা আশীর্বাদ দেবেন যাতে আপনার ছেলেকে আমিও ভালো রাখতে পারি, ইতি সুবর্ণা। চিৎকার করে ওঠেন সবিতা দেবী।
আজ আমার গল্পের এখানেই সমাপ্তি। গল্পটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবে। এরকম আরও গল্প শুনতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে।